নমস্কার বন্ধুরা, ইচ্ছে খেয়ালি শ্রীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ সবাইকে। শুভ বিজয়া এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক দিন বাদে আমি আজকে ইচ্ছে খেয়ালি শ্রীতে আবার এসেছি। আমি আজকে একটা নিজের গল্প, যে গল্পটি ইতিমধ্যে অনেকগুলো গ্রুপেই পোস্ট করা হয়েছে, আশা করি আপনাদের সবারই পড়া হয়ে গেছে গল্পটি। তবুও সেদিনই হঠাৎ একটি পেজে দেখলাম যে কিছু লোক গল্পটির খুব অপব্যবহার করছে, অর্থাৎ নাম ধাম পুরো তুলে দিয়ে নিজেদের নামে গল্পটি চালিয়ে দেওয়া, বা আমি সেখানে ঢুকে কমেন্টও করলাম যে গল্পটি আমার লেখা, কিন্তু তাতেও দেখলাম যে সেই কমেন্টটিকে ডিলিট করে সেই পেজ থেকে মোটামুটি 40-42 জন গল্পটি শেয়ার করেছে, কিন্তু কোনো রকম নাম উল্লেখ সেখানে কিছু নেই। সেই কারণে গল্পটি আমি আবার আজকে একটু পড়তে চাই সবার সামনে। কিছুই না, যে গল্পটা আমার লেখা বা আমার লেখা গল্প আমার গলাতেই থাক, সেই কারণে গল্পটা আজকে পড়া। গল্পের নাম কলঙ্ক। ইতিমধ্যে সবাই, মনে হয় মোটামুটি সবারই পড়া হয়ে গেছে গল্পটা, তাহলেও আরেকবার আমি আমার গলাতে পড়ে শোনাচ্ছি গল্পটি। পড়ে শোনাচ্ছি মানে কি, এটা রেখে দেওয়া গল্পটা, অর্থাৎ লেখা গল্প এখন এত অপব্যবহার হচ্ছে যে গল্পটাকে রেখে দেওয়া, আমার মতো করে রেখে দেওয়া। অন্তরা, শুভ বিজয়া জানাই, ভালো থেকো। সবসময় তোমাদের কমেন্ট পাই, কিন্তু মুশকিল হয়েছে ইচ্ছে খেয়ালের স্মৃতি। এখন আমি আগে যেমন কমেন্টের উত্তর দিতে পারতাম, এখন সমস্ত মেসেজে উত্তর দিতে হচ্ছে, যার ফলে এবং অনেক মেসেজের উত্তর আমি দিতে পারছি না। যেমন এর আগে কিছুদিন আগে প্রসূনবাবু মেসেজ করেছেন, বা সুভাষিস বাবু, এরা সবসময় মেসেজ করে থাকেন, বা যে কোনো গল্প পড়েই বা যে কোনো ছোট লেখাতেও তাদের ফিডব্যাক পাই, বা অনেক বোন আছে আমার বা দিদিরা, তারা করেন, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। ভীষণ আমার সমস্যা হচ্ছে। ফেসবুক থেকে কি ঝামেলা করেছে জানি না, কারো কোনো উত্তরই আমি এখন দিতে পারছি না। আমার মানে মেসেজে উত্তর দিতে হচ্ছে, জানি না সেই মেসেজও তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কিনা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি কোনো উত্তর দিতে আমি না পারি, কিছু মনে করবেন না, আমি উত্তর দিতে পারছি না, এটাই হয়ে গেছে খুব একটা সমস্যা। গল্পের নাম কলঙ্ক। আবার বলছি একবার। আয়নার সামনে গিয়ে ব্লাউজটা পরতে গিয়ে আয়নায় নিজেকে আরেকবার দেখে শ্রীপর্ণা। হাতটা পেছনে করে অন্তর্বাসটাকে একটু টাইট করে। এবার প্রায় 6 মাস বাদে সুনভ আসছে। অনেক দিন ওর গায়ের সেই পুরুষালী গন্ধটা পায় না। সেই শেষবারের দেখা করার সময়ের স্পর্শ এখনো ছুঁয়ে আছে ওকে। চোখ বুঝলেই পায় গন্ধ আর আদরের মিষ্টি ছোঁয়া। পাগল একটা, বাধা দিলে বলে, যাকে বিয়ে করব কিছুদিন বাদে তাকে একটু ছুঁয়ে দেখবো না? আমার দ্বারা অত প্লেটোনিক কিছু হবে না বাবা। আর তুমিও কি একটু আদরে ভিজতে চাও না? মিষ্টি হাসে শ্রীপর্ণা। হয়তো তারও মন চায় সুনভকে এমনভাবে কাছে পেতে আর আদর করতে, তবুও কোথায় যেন একটা সংকোচ জড়িয়ে ধরে, হয়তো সংস্কারও। তাই বলে ওঠে, আর তো বেশি দিন নয়, আমি কি হারিয়ে যাচ্ছি? তারপর তো পুরোপুরিভাবে একদম তোমার। ইস, একদম মায়েদের যুগের মতো রয়ে গেল বাচ্চা মেয়েটা, এখনো সাবালিকা হলো না। খুব মজা করছিল সুনভ। এবার বারবারই বলছে আগে থেকে, একটু একটু করে ছোঁয়া না, এবার কিন্তু একটু বেশি কিছু। এর আগে অনেকবারই দেখা করেছে ওরা। শ্রীপর্ণা প্রায় জিন্স আর টপ পরে বা কুর্তা। শ্রীপর্ণা শ্যামলা, টানা টানা চোখ আর টিকালো নাক। মুখের আদলে অনেকটা ঠাকুর ঠাকুর ভাব আছে। শ্রীপর্ণাকে সুন্দরী না বললেও একবার দেখে চোখও ফেরানো যায় না। বন্ধুরা ডাকে আমাদের দক্ষিণী সুন্দরী বলে। সবেই কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে। এক চোখ স্বপ্ন আর সুনভর প্রেমে ডুব দেয়া শ্রীপর্ণার মুখে খেলা করে একটা অদ্ভুত সুন্দর হাসি। কফি হাউস, বই পড়া আর বন্ধুদের সাথে আড্ডা মেরে, আবার কখনো বা ময়দানের সবুজে পা ডুবিয়ে আর সেলফি তুলে সময় কেটে যায় খুশিতে। সুনভর সাথে বেশি দিন প্রেম নয়,
বছর দুয়েক হবে, তবুও মনে হয় কত চেনা। নতুন চাকরি পেয়ে ছেলেটা এখন জামশেদপুরে, ছুটি খুব একটা পায় না। তাই ঠিক হয়েছে শ্রীপর্ণার ফাইনাল ইয়ারের পরেই সোজা ছাদনাতলাতে। এইভাবে প্রেমকে কলকাতায় রেখে বাঁচা যায় না ভালোভাবে। শাড়িটা মায়েরই, ওর খুব পছন্দের শাড়ি। মা খুব একটা শাড়ি পরতে দিতে চায় না। যা উড়নচণ্ডী মেয়ে, কোথায় উল্টোবে, শেষে হয়তো নষ্ট করবে যত্নে রাখা শাড়ি। অনেক বলে ম্যানেজ করে নিজেই গিয়ে ডিজাইনার ব্লাউজ কিনে এনেছে। মহারাজের আবদার, এবার নাকি তাকে শাড়িতেই দেখবে। মেয়েদের নাকি সবচেয়ে সুন্দর লাগে শাড়িতেই। তাই একবার নতুন লুকে দেখা। ফেসবুকের ছবি দেখে ভালো লাগে নাকি? ব্লাউজের ফিতেটা নিজেই ঠিকঠাক করে ব্লাউজের কারুকাজের বন্ধনীতে আবদ্ধ করে নিজের সুডোল সুন্দর শরীর। উফ, কত রকম কায়দা কানুন, এখানে ফিতে ওখানে বোতাম। তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে সত্যি অন্যরকম লাগে। কতদিন বাদে প্রথম ডেটে যাওয়া। এখন এই ডেট কথাটা খুবই প্রচলিত। তবে বৈষ্ণব পদাবলীর শ্রী রাধিকার অভিসারী বোধহয় বেশি জমাটি আর মিষ্টি। জায়গাটা ঠিক করাই ছিল। ওই তো সুনভ এসে গেছে। সত্যি কি সুন্দর জায়গা, একদম ফাঁকা ফাঁকা। আমি তো চোখ ফেরাতেই পারছি না। একদম সেক্সি, সুন্দরী, শ্যামা, তন্নি, শিখর, আর বলতে পারে না সুনভ। ইস, একদম বাংলা ইংরেজি চচ্চড়ি বানিয়ে প্রেম নিবেদন। অনেক হয়েছে, এবার থাক। ঘনিষ্ঠ হয়ে বসেছে ওরা। সুনভ চোখ ফেরাতে পারে না। শ্রীপর্ণার শরীরের গন্ধ ছুঁয়ে যাচ্ছে বারবার ওকে। আইলাইনারের ছোঁয়ায় ওর চোখ দুটো আজ যেন বড়ই জাদুমাখা। সুনভর হাতটা জড়িয়ে ধরে শ্রীপর্ণা বসে আছে। আর সুনভর হাতটা ওর কোমরের কাছে। ওকে টেনে নেয়। একটু লজ্জা পেলেও ভালো লাগে ওর। হয়তো ও নিজেও প্রতীক্ষায় ছিল এই স্পর্শটার। কি সুন্দর লাগছে শাড়িটাতে, আর ব্লাউজটা তো সব দিকে নজর না। মহারাজের আবদার মেটাতে আমি তো নাকাল। উফ, কত বোতাম আর ফিতে, এখানে কাটা ওখানে কাটা। চামচ দিয়ে কিছুটা খাবার তুলে খাইয়ে দেয় শ্রীপর্ণাকে সুনভ। প্রেমের আদরে ভেজা দুটো মন আর শরীর দীর্ঘ অপেক্ষার অবসানে। চাপা গলায় বলে শ্রীপর্ণা, ইস, হাতটা কোথায়? এই যা, ব্লাউজের ফিতেটা মনে হচ্ছে ঢিলে হয়ে গেল। এখন কি করব? ওর কানের কাছে মুখটা নিয়ে সুনভ বলে, আছি তো, ঠিক করে দেব। হোটেলের লনটা তখন বেশ ফাঁকা। ওদিকে সুইমিং পুলের কাছে দু একজন আছে। সুনভ আদরে হাত রাখে শ্রীপর্ণার পিঠে। ওর হাতের উষ্ণতা ছুঁয়ে যায় পর্ণাকে। উফ, তখন থেকে জ্বালাচ্ছ। ফিতেটা আলগা হয়ে গেল এই করে। এসো, আমি ঠিক করে দিচ্ছি। শ্রীপর্ণার পিঠটা এখন খোলা। সুনভার আঙুলগুলো ছুঁয়ে যাচ্ছে। হঠাৎই থেমে যায় সুনভ। তোমার পিঠের বাঁ দিকে এটা কি দেখি? ওর হাতটা নিচে নামে। এখানেও একটা ছোট স্পট। পুড়ে গেছিল নাকি? অবাক হয়ে যায় শ্রীপর্ণা। কই না তো, আমি তো দেখিনি। দেখা সম্ভবও নয়। একদম পিঠের নিচের দিকটা। সেটি নয় তো? আর কোথাও এরকম সাদা দাগ হয়েছে দেখেছো? শ্রীপর্ণা ইচ্ছে করে পিঠটা দেখতে, কিন্তু পারে না। মোবাইলে একটা ছবি তুলে দেখায় সুনভ। এরপর দুজনের কেমন যেন আর মনটা ভালো লাগে না। হঠাৎই সুনভ বলে, চলো এবার যাওয়া যাক। তুমি কিন্তু আন্টিকে বলে মাস্ট একটা স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে নিও। ডাক্তার দেখায় শ্রীপর্ণা। হ্যাঁ, ওটা সেতি। তবে কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়, বললেন ডাক্তারবাবু। খুব ভালো করে বোঝালেন সবটা। ওষুধ নিচ্ছে শ্রীপর্ণা। তবুও এখন ওর অনেক জায়গায় সাদা দাগ, সাদা সাদা ছোপ ছোপ দাগ। একটু সময় লাগবে ডাক্তারবাবু বলেছেন। আরো দু একজনের সাথেও পরামর্শ করা হয়েছে। শ্রীপর্ণা এখনো টান টান, সুডোল পান পাতার মতো মুখ ওর। এখনকার ছেলেদের চোখে সেক্সিও।
তবুও শ্রীপর্ণার ব্রেকআপ হয়ে গেল সুনভর সাথে। শোনো, সত্যি বলছি, বিশ্বাস করো, মা কিছুতেই রাজি হচ্ছে না। চোখটা মুছে শ্রীপর্ণা বলেছিল, আর তুমি? মা তো আন্টির সাথে কথা বলেছে, তোমাকে কিছু বলেনি? এত মন খারাপের কি আছে? তোমার দাগগুলো নিশ্চয়ই মুছে যাবে, তারপর বিয়েটা হয়ে যাবে। আরে আমি তো আছি। আর যদি দাগ না মোছে আরো বাড়ে, তাহলে তাহলে কি আমাদের ভালোবাসায় দাগ লাগবে? সুনভর চুপ কথা মন খারাপের মেঘে ভিজিয়েছিল শ্রীপর্ণাকে। সবসময় বোধহয় আঘাত দিতে কথা বলতে হয় না, নির্বাক অবহেলা হয়তো আরো বেশি মনকে বোবা করে দেয়, বুক চাপা কষ্টে। শ্রীপর্ণা শুধু বলল, আচ্ছা, যদি এটা বিয়ের পরে হতো তাহলে তোমরা কি আমায় ঘরে রাখতে না? অবুঝ হয়েও না শ্রী, একটু বোঝো। বলছি তো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমি জানি। কিন্তু তোমার যদি এমন হতো, আমি তোমার সঙ্গেই থাকতাম, যেমন সুচেতা মাসি ছিল মেশোর সাথে। ফুলশয্যার রাতে দেখেছিল গোপন জায়গায় থায়ে দাগ, ওরা গোপন করে বিয়ে দিয়েছিল, মাসি মেনে নিয়েছিল। শুধু খারাপ লেগেছিল ওরা ঠকিয়েছে বলে। এখন তো সারা গায়েই আছে মেশোর দাগ। আমি তো তোমাকে ঠকাইনি। মেনে নিয়ে টেনে টেনে চলা জীবনের থেকে বোধহয় সময় নেওয়াটাই ভালো শ্রী। সুনভ সময় নিয়েছিল, শ্রীপর্ণার সাদা দাগটা আরো বেড়েছিল, আর মনের কালো দাগটা কাঁদিয়েছিল অনেক দিন। জোর করে ভুলতে চেয়েছিল সুনভকে আর ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে। মাঝে কেটে গেছে আরো 2 বছর। শ্রীপর্ণার বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হয়ে গেছে আগেই। সুনভকে মনে পড়ে মাঝে মাঝে। এখন আর তেমন কষ্ট হয় না, ক্ষতটা ধীরে ধীরে শুকিয়ে আসছে। একটা বছর দেহের, মুখের দাগ আর মনের লাল কালো দাগ নিয়ে সত্যি দিশেহারা হয়ে গেছিল শ্রীপর্ণা। সুনভ এখন শ্রীপর্ণার এক্স, যদিও বেশ অনেকদিন আগেই হঠাৎ করে একদিন সুনভকে খুঁজে পায়নি আর ফেসবুকে। বুঝেছিল ব্লক তালিকায় এখন শ্রী ওর এক্সের কাছে। শ্রীপর্ণা এখন একটা চাকরি করে, মাইনে যদিও খুব একটা বেশি নয়, তবু ওর অনেকটা সময় কেটে যায় এখানে, মনটাও ভালো থাকে। মা, তুমি আজকে একটু গড়িয়াহাটে দাঁড়াবে? কেন রে, তুই তো কিছুই কিনিস না, তাহলে আবার কি হবে? কিনবো এবার, আমি এখন রোজগার করি মামুনি সোনা। মাকে আদর বেশি করলে এমন কত নামেই ডাকে। হাসে শ্রী, ওর নিয়মানুবর্তী তার চূড়ান্ত রূপ মাম্মিজি হাজির। এই মানুষটাই তো এখনো ঠেলা মেরে উঠিয়ে খাইয়ে অফিস পাঠায়, আবার মন খারাপেও আশ্রয় পায় মায়ের কাছেই। আগে হয়তো বুঝতো না, এখন খুব ভালোবাসতে ইচ্ছে করে ওই খিটখিটে হাঁটু ব্যথার রোগী মোটু মাটাকে। ওকে আগলে রেখেছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে। দোকানে ঢোকার মুখে একটু থমকে দাঁড়ায় রীতা, শ্রীপর্ণার মা। বছর 3 আগে শেষ এসেছিল এখানে। তার আগে তো কতই আসতো যে কোনো অনুষ্ঠান হলেই। ওর বেশিরভাগ গয়না এখান থেকেই কেনা। শেষ কিনেছিল একটা নেকলেস আর দুলের সেট, নিজের পুরনো নেকলেস এক্সচেঞ্জ করে। যদিও খুব মন খারাপ করেছিল শ্রীপর্ণা, মায়ের গয়না ভাঙতে হচ্ছে বলে। আরে আমার কি এখন ওই রকম জমকালো হার পরার বয়স আছে নাকি? শ্রীপর্ণা বুঝেছিল মা নিজের গয়না দিয়ে বাবার খরচের চাপ কিছুটা হালকা করতে চায়। সেই সময় খুব খারাপ লাগলেও কিছু বলতে পারেনি। সামনেই তো মায়ের জন্মদিন, তাই জন্মদিন পুজো মিলিয়ে মাকে একটা সুন্দর লকেট আর কানের দুলের সেট কিনে দেবার ইচ্ছে এবার। এই দোকানের সবাই মোটামুটি ওদের চেনা। দোকানের কর্ণধার শ্রীনন্দা ওর বুদ্ধিতে আর প্ল্যানে বাবার মৃত্যুর পরও ব্যবসাটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ছোট বড় প্রত্যেক ক্রেতাকে একদম নিজের মতো করে ওদের পছন্দ অনুযায়ী গয়না দেখায়। শ্রী ঢুকেই একবার দেখে নেয়, আজ মনে হয় নেই। ওদের দুজনের নামের বড্ড মিল। এর আগে শ্রীনন্দা মজা করেছে, দিদি নেই না, ম্যাডাম একটু বেরিয়েছেন, কি লাগবে বলুন, আমি দেখাচ্ছি। মায়ের গলার একটা লকেট দিয়ে মাকে একবার সাজাচ্ছে আর দেখছে আয়নায়। এ যেন মা দুর্গাকে গয়না পরানো। মায়েরা বোধ হয় কোনো কিছু ছাড়াই শুধুমাত্র মাতৃত্বেই অনন্যা। যতই মা বলে এটা তো সুন্দর দেখতে, এটা নিয়ে নে, মা এটা খুবই হালকা, তুমি সবসময় কোনটার কোন কত কম দাম সেটাই দেখো আর বলো এটা বেশ ভালো, আমার যেটা পছন্দ সেটাই নেব। পেছন থেকে হঠাৎই শুনতে পায় অনেকদিন বাদে শ্রী, আমি তো ভাবলাম এতদিনে। বাকি কথাটা মুখেই থেকে যায় শ্রীনন্দার। সামনে আসতে শ্রীপর্ণার ঠোঁটের কাছে চোখের পাশের দাগগুলো দেখতে পায়।
হাসি খুশি উজ্জ্বল ঝর্ণার মতো মেয়েটার ক্লান্ত মুখের হাসিটা বলে দেয় অনেক কিছুই। নিজেকে সামলে নেয় শ্রীনন্দা। এক মুখ হাসি নিয়ে বলে, শ্রী তো দেখেছো, বন্ধুর নামটা কেমন মনে রেখেছি। অনেকদিন বাদে আসা হলো মা মেয়ের। একটা ভালো লকেট দেখাও না দিদি মায়ের জন্য। এগুলো ঠিক। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। পছন্দ তো করাতেই হবে আমাকে। শ্রীনন্দা নিজে দায়িত্ব নিয়ে ঠিক পছন্দ মতো জিনিস দিল ওদের। খুব পছন্দ হয়েছে গয়নাটা দুজনেরই। এজন্যই দোকানে এলেই দিদির খোঁজ করে। থ্যাংক ইউ দিদি, তুমি না এলে আমি তো পছন্দই করতে পারতাম না। মিষ্টি হাসে শ্রীনন্দা। থ্যাংক ইউ তো আমার বলা উচিত আমার নতুন কাস্টমারকে। এতদিন মা ছিলেন, এখন থেকে তুমি হলে। হয়তো এই ব্যবহারটাই শ্রীনন্দাকে অনেক এগিয়ে দিয়েছে ভালো ব্যবসায়ী হিসেবে। কি করছো এখন? শ্রী উত্তর দেওয়ার আগেই ওর মা বলে, আসলে ওর বিয়েটা তো ভেঙে সামলে নেয় শ্রীনন্দা। তাতে কি, শির দ্বারা তো ভাঙেনি। তাহলে মুশকিল ছিল। স্ত্রীর অন্ধকার মুখটা দেখে খুব খারাপ লাগে, তাই মুড ফেরাতে বলে, আচ্ছা দেখো তো এই হারটা কেমন, একদম নতুন এসেছে, তোমাকে খুব সুন্দর মানাবে। দেখি দেখি হারটা এদিকে দাও তো। স্ত্রীকে কিছু বলতে না দিয়ে শ্রীনন্দা ওকে হারটা পরিয়ে দেয়। চোখের কোলটা একটু ভিজে ওঠে শ্রীপর্ণার। ওর মা তখন কেমন যেন অদ্ভুত অনুভূতিতে ওর দিকে তাকিয়ে। হঠাৎই ঘোরটা কেটে যায় ওর মোবাইলের ক্লিকটা কানে শুনে। এই দেখো, আমি ছবিও তুলে নিয়েছি তোমার, কি সুন্দর মানিয়েছে তোমায়, দেখো। তোমার নাম্বারটা পেয়ে গেছি ফর্মে, আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। সত্যি খুব মিষ্টি তুমি। শ্রীনন্দা জানে, হয়তোবা বোঝেও মেয়েটার কষ্ট, তাই একটু ছুঁয়ে দিল ওর মনটাকে ভালোবাসার ছোঁয়ায়। নতুন বিয়ের পর যখন ক্যান্সারে ওর ব্রেস্টটা, না না থাক, আর মনে করতে চায় না সেই কুৎসিত কথাগুলো। সবাই তখন জানতে চেয়েছে দুটোই কি বাদ গেছে নাকি একটা, কতটা বাদ গেছে। ওর ধনী শ্বশুরবাড়ির আধুনিক বর উপাধি দিয়েছিল ওম্যান উইদাউট বুবস। নতুন বউয়ের তো ক্লিভেজই দেখা যাবে না, তাহলে আর হট সেক্সি লুক আসবে কোথা থেকে? ধুস, কত প্ল্যানিং ছিল। তারপর কথা হয়েছে আরও, বংশে কারো ছিল নিশ্চয়। মাথা উঁচু করে ফিরে এসেছিল শ্রীনন্দা। সময় লেগেছিল অনেকটাই ক্ষত শুকাতে, তবুও এখনো স্বপ্ন দেখে শ্রীনন্দা। ভালোবাসে নিজেকে। খুশি করার লোক লাগবে কেন, নিজেই তো নিজেকে খুশি রাখা যায় সবচেয়ে বেশি। শ্রীনন্দা বাবাকে বুঝতে দেননি কিছুই। তো তবে সবার বাবার অবস্থা তো ওর বাবার মতো নয়। সুনভর মা অনেক দিন ধরেই খোঁজ খবর করছিলেন ছেলের বিয়ে দেওয়ার জন্য। বাবা, ভাগ্যিস বিয়েটা হয়নি ওই মেয়েটার সাথে, না হলে কি যে হতো। শুনেছে ওই মেয়ের দাগ তো মোছেই নি, উল্টে আরো ছড়িয়েছে। এবার ভালোবাসার বিয়ে নয়, একদম ঘষে মেজে দেখে শুনে পাত্রী যাচাই যাচাই করে মেয়ে ঠিক করা। এই মেয়ের গায়ের রংটাও ভালো, আসল তো বাপু ওই রংটাই, ওতেই 90% সুন্দরী। ওটি না থাকলে তখন বলা হয় মুখটা কিন্তু মিষ্টি, অথবা চোখটা টানা, অথবা নাকটা চোখা, ওই মানে শাক দিয়ে মাছ ঢাকা। বিয়ের কেনাকাটা শুরু হয়েছে আজই। শুনবো এলো। ছেলে আর হবু বৌমা দুজনকেই লাগবে অন্তত শাড়ি আর গয়না কেনার সময়। ওদের বাড়ির কাছে নতুন গয়নার দোকান উদ্বোধন হবে আজই, তাই সুনভর মায়ের ইচ্ছে প্রথম কাস্টমার হিসেবে কেনাকাটা করা ওখান থেকেই, কারণ আজ অনেক অফার উপহার সব আছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে পিউ মানে হবু বৌমাকে তুলে নেয় গাড়িতে। পিউ ফর্সা, তাই সব রঙই ওকে মানায়। গাঢ় সবুজ কুর্তি আর লাল ওড়নায় ভালো লাগছে। তবুও সুনভ বলে, শাড়ি পরলে পারতে আজকে, আই লাভ শাড়ি। ওরা দোকানের সামনে আসতেই অভ্যর্থনা পায়। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো দোকানটা, ভেতরটা ঝকঝক করছে। সুনভর মা নেকলেস দেখতে চান, ওরা বলে দেয় দোতলায় যেতে। দোতলায় গিয়ে অদ্ভুতভাবে সুনভর পা আটকে যায় মাটিতে। কি হলো, আয় এদিকে। ওর দিকে তাকাতে গিয়ে থমকে যান ওর মাও। বিরাট শোরুমের দুপাশের দেওয়ালে আটকানো দুটো ছবি, ব্লক করলেও মুখটা আজও ভোলেনি সুনভ। ওই তো শ্রীপর্ণা। প্রথম ছবিতে গলা জুড়ে সুন্দর নেকলেস আর কানের দুল, পরের ছবিতে পেছন ফেরা শ্রী, পিঠের অনেকটা দেখা যাচ্ছে, হাত দিয়ে চুলটা সরাচ্ছে, সামনে হাতে চকচক করছে আংটি, আর গলার হারের বড় লকেটটা ঝুলছে ওর পিঠের ওপর। শ্রীপর্ণার টান টান পিঠ, পান পাতার মতো মুখটা
যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে গয়নার সাজে। দাগগুলো আছে বলেই হয়তো চোখটা ফেরানো যাচ্ছে না। কাউন্টারে দাঁড়িয়ে শ্রীনন্দা, ওয়েডিং কালেকশন তো, ইশারায় বাক্সগুলো দিতে বলে। আচ্ছা, আপনাদের মডেল যে সেট দুটো পড়ে আছে সেগুলো আছে? পিউ বলে। নিশ্চয়ই আছে, তবে একটু এক্সপেন্সিভ। আজ সকালে প্রথম অ্যাডটা বেরিয়েছে ম্যাগাজিনে, তারপর থেকে সবাই ওটা চাইছে। কত যে ফোন আসছে। সুনাভ আর ওর মা মুখ চাওয়াচাই করে। পিউ একটা করে নেকলেস গলায় দিচ্ছে আর ওর দিকে তাকাচ্ছে। কেন যেন মনে হলো অনেক দাগ নিয়েও যে মণিহার স্ত্রীর গলা আলো করে আছে তা পিউর গলায় মানাচ্ছে না। বেরোনোর সময় সুনভ দেখলো সারা দোকান জুড়েই আজ নানা সাজে শুধুই শ্রীপর্ণা। এসিতেও কেমন দম বন্ধ লাগছে সুনভর। গাড়িতে বসে একটু ভালো লাগলো। এক্সাইডের সিগন্যালের কাছে গাড়ি দাঁড়িয়ে বাইরে চোখ চলে যায় সুনভর। অনেক বড় একটা হোর্ডিংয়ে শ্রীপর্ণা, হয়তোবা আগের থেকে আরো বেশি পরিণত আর ব্যক্তিত্বে ঝলমল করছে। অফিস থেকে ফিরছে শ্রীপর্ণা। বিছানার পাশে সেলফোনটা বাজছে। হ্যালো, আমি বলছিলাম শ্রী, আমি কলকাতায়। যদি একবার, শরীরের দাগগুলো মুছতে না পারলেও মনের দাগগুলো আমি মুছে ফেলেছি সুনভ। আমার জীবনে তুমি একটা ছেঁড়া খাতা, যাতে আর নতুন করে কোনো গল্প লেখা যায় না। ফোনটা রেখে দেয় শ্রীপর্ণা। চোখটা কি একটু ভিজলো? হতে পারে, একটু কষ্ট হচ্ছে, তবে